আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আ গতকালকে আমাদের জুলাইয়ের ১ বছর পূর্তি পালন করা হয় গণঅভ্যুত্থানের। তো আমরা সবাই অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান ইউনূস সাহেব আ জুলাই ঘোষণাপত্রটা পাঠ করবে এবং সেখানে প্রত্যেকটা আ মানুষকে, প্রত্যেকটা ইতিহাসের অংশকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা হবে। অতঃপর মানুষের যে প্রত্যাশা এই সরকারের কাছে বা পরবর্তী বাংলাদেশে যে নির্বাচন হবে বা যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, তারা কিভাবে বাংলাদেশ চালাবে এইটার একটা সুনির্দিষ্ট আ ঘোষণাপত্রে আমরা উল্লেখ করবে এটাই আমরা চেয়েছিলাম। তো যাই হোক অনেকেই অনেকভাবে ঘোষণাপত্রকে নিয়ে তাদের কি বলে এটাকে মন্তব্য করছে। তো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে এজন্য এই সরকারকে আমি সাধুবাদ জানাই। অনেক ধন্যবাদ এবং আরও ধন্যবাদ জানাই গত ১ বছরে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কটাকে উইন-উইন সিচুয়েশনে রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যথেষ্ট চেষ্টা করেছে। ভুল ত্রুটি অনেক কিছুই আছে। তারপরেও তারা মানে পশ্চিমা বিশ্বের সাথে বা আমেরিকার সাথে বাংলাদেশের যে ট্যাক্সের ২৫% করা এই বিষয়ে তারা দেশের স্বার্থে কাজ করতে পেরেছে। সেজন্য অনেক ধন্যবাদ। এবং আমরা এটা চাই যে প্রত্যেকটা দেশ ইভেন যাদেরকে আমরা কমন প্রতিবেশী বলি, আ ভারতের সাথেও আমাদের কূটনৈতিক সম্পর্কটা উইন-উইন সিচুয়েশনে সবসময় থাকবে। দেশের স্বার্থ হবে এটাই আমাদের প্রত্যাশা। ১ম এই আজকে আমি যে জিনিসটা বলব সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে একটা জিনিস আমি প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে ১ম এ যেটা জুলাই আন্দোলনের নারীদের যে ভূমিকা ছিল সেটাকে আ খুব সুন্দরভাবে স্কিপ করা হয়েছে। ওখানে আমরা এটা খুব ভালোভাবে জানি জুলাই আন্দোলনে কতজন মেয়ে শহীদ হয়েছে এবং অনেক আ নারীরা ধর্ষিত হয়েছে। কেউ গুম হয়েছে, কেউ আয়নাঘরের শিকার হয়েছে শেখ হাসিনার সময়কালে। কিন্তু তাদের যে আ সুরক্ষা করার যে প্রতিশ্রুতি ওই ব্যাপারে জুলাই ঘোষণাপত্রে মানে আমার চোখে পড়ে নাই। যদি আপনাদের চোখে পড়ে থাকে তাহলে কমেন্টসে লিখবেন। এটা আমাকে খুব অবাক করেছে। আর 2nd যে জিনিসটা আমার কাছে অ্যা মনে হইল সেটা হচ্ছে যে দেখেন জুলাই আন্দোলন যখন হয় তখন প্রবাসীদের যে ভূমিকা ছিল তারা আপনার রেমিটেন্স ব্ল্যাক আউট করেছিল। তারপরে প্রবাসীরা চাকরি হারিয়েছে, অনেকে জেলে গিয়েছে। তারপরে তারা রাস্তা অবরোধ করে মিছিল করেছিল। পার্লামেন্টের সামনে সিনেটরদের বাড়িতে গিয়ে বা পার্লামেন্টে গিয়ে আমরা নিজেরাও মসজিদে পিটিশনের জন্য মানুষের কাছে গিয়েছিলাম। তারপরে এই যে চিৎকারগুলা করলাম যারা প্রবাসীরা, ঘোষণাপত্রে আমাদের জন্য কৃতজ্ঞতার একটি লাইনও রাখা হয় নাই। এটা আমার কাছে খুবই মানে অবাক লাগলো। কারণ হচ্ছে যখন বাংলাদেশ ব্ল্যাক আউট হয়, ওই ব্ল্যাক আউট সিচুয়েশন এ আ ইন্টারন্যাশনালি প্রবাসীরা যে ভূমিকা রেখেছিল প্রত্যেকটা জায়গা থেকে, তাদের জন্য তো ১ লাইন লেখা উচিত ছিল ঘোষণাপত্রে। এটা আমার কাছে ভালো লাগে নাই। 3rd যে জিনিসটা হচ্ছে ৭ই নভেম্বরের বিষয়টা উল্লেখ করেছে, সিপাহি বিপ্লবের কথা। কিন্তু তখনকার প্রেসিডেন্ট শহীদ জিয়া যিনি এই বিপ্লবের মূল আ চিত্রনাট্যকার ছিলেন, তার নামটা ঠান্ডা মাথায় মুছে ফেলা হয়েছে কিনা, কেন হয়েছে এটা আমি জানি না। আবার যে জিনিসটা দেখলাম যে ৯০ এর গণঅভ্যুত্থান এর কথা বলা হয়েছে। শাসকের পতন হয়েছে সেটাও বলা হয়েছে। কিন্তু এরশাদের নাম বলতে কি আপনাদের লজ্জা করছিল? যে স্বৈরশাসক কে ছিল? স্বৈরশাসকদের তো একটা নাম থাকবে। এরশাদ স্বৈরশাসক ছিল। এটা আমাদের প্রজন্ম জানবে, জানুক। কিন্তু সেই আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সেই স্বৈরাচারের পতনের পটটা তৈরি হয়েছিল, তার অবদানে আজ আপনারা ভুলে গেছেন। তার নামটাও ওখানে উল্লেখ করা উচিত ছিল। গণ-অভ্যুত্থানের কথা বললেন ৯০ এর গণ-অভ্যুত্থান। কিন্তু ৯০ এর গণ-অভ্যুত্থানের নেতৃত্বে কারা ছিল? কে নেতৃত্বটা দিয়েছে? কার ভূমিকা ছিল? এই জিনিসটা এই প্রজন্মের কাছে খুব ঠান্ডা মাথায় লিগেসিটাকে আ ধামাচাপা দেওয়া হয়েছে। একই সাথে গ ৭ই নভেম্বরেও সে বিপ্লব মানে সিপাহি বিপ্লবের বিষয়টাতেও সেটা ধামাচাপা দেওয়া হইছে। তারপর আরেকটা জিনিস দেখেন, আ ১৫ই আগস্ট যদি না হইতো বাংলাদেশে, জনগণ শেখ মুজিবের একদলীয় একনায়কতন্ত্রে পিষ্ট থাকতো। বহুদলীয় গণতন্ত্র আমরা কিন্তু চোখে দেখতাম না। সেই বিপ্লবকে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে। এই সত্যটা চাপা দেওয়া হচ্ছে নতুন প্রজন্মের চোখের সামনে। কেন? যারা ১৫ই আগস্ট ঘটিয়েছিল, তারা কে ছিল? বাংলাদেশে প্রত্যেকটা সেক্টর কমান্ডার যারা ছিল তাদের তাদের একটা বিরাট বড় অংশ। যারা বাংলাদেশের যুদ্ধটাকে
মানে পরিচালিত করেছিল ১৯৭১ সালে। তাহলে তাদের যে রেভলিউশন, হোয়াই ডিড মেক দ্য রেভলিউশন, সেটা কেন আপনারা স্কিপ করলেন? মানে এখানে মানে আমার একটা কোশ্চেন। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস হয়েছে, কিন্তু ২৫শে আগস্ট রাতে যে বর্বরচিত হামলা ঘটানো হয় পাকিস্তানি হানাদার বাহিনীদের মাধ্যমে, বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, বাংলাদেশের যে জন্ম হয়েছিল, সেই সময়ের ইতিহাসটাকে জুলাইয়ের ঘোষণাপত্রে কেন স্কিপ করা হয়েছে, এটা এটা খুবই জানতে ইচ্ছা করে আমার। আরেকটা জিনিস দেখেন, ২৪-এর অভ্যুত্থানে স্বৈরাচার হটানো হয়েছে। ২৪-এর অভ্যুত্থানে স্বৈরাচার কে ছিল? শেখ হাসিনার নামটা এখানে উল্লেখ করা হয় নাই। ৫ই আগস্টের যে জন্ম হয়, সেই হাসিনা এবং তার লেসপেন্সারদের কথা এখানে লেখা হয় নাই কেন? এটা আমি জানতে চাই। কারণ হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে, মুক্তবাজার অর্থনীতির কথা বললেন আপনারা, এই জন্য আপনাদের সাধুবাদ জানাই। কিন্তু যিনি এই মুক্তবাজার চালু করেছিল বাংলাদেশে, তাকে ধন্যবাদ দিতে সমস্যা কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এত দ্বিধা কেন আপনাদের? আরেকটা জিনিস হচ্ছে যে, জাতীয় স্বার্থ এবং স্বাধীনতা, এই বিষয়ে দেখেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশে রেন্ডিয়ানরা উপনিবেশ বানিয়েছে আমাদের দেশকে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, আপনার বাংলাদেশকে নেন্দুব দর্জির মতো করে ফেলা হচ্ছে। একমাত্র তিনি সাহসিকতার সাথে কথা বলেছিল। ভারতের সাথে কূটনৈতিক যে সীমাবদ্ধতা বাংলাদেশের, এবং যে নতজানু চুক্তি করেছিল শেখ হাসিনা, সেটা কোনো আলোচনাই আসে নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া সেই দোসরদের বিষয়ে আপনারা কেন কিছু বললেন না? মানে মানে আমি বলতে চাচ্ছি, যারা শেখ হাসিনাকে এখন পর্যন্ত আশ্রয় দিচ্ছে, এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে যেন এরকম না হয় যে আমাদের দেশের স্বৈরশাসকরে বাংলাদেশের মানুষ যখন ধরতে যাবে, তাকে আস্তে করে টুপ করে তুলে নিয়ে ভারতে নিয়ে যাওয়া যায়। এইটার ব্যাপারে ভবিষ্যতে আপনারা কি ব্যবস্থা নেবেন, এটার একটা সুনির্দিষ্ট কিছু থাকা উচিত ছিল। তারপর একটা জিনিস হচ্ছে, আমাদের দেশে যখন জুলাই আন্দোলন হয়, তখন আপনার ভাড়া করা স্নাইপারদেরকে দিয়ে আমাদের ছেলেদেরকে হত্যা করা হয়, যারা হেলিকপ্টারে করে পালিয়েছিল ৫ তারিখে। আমরা সবাই জানি। আমাদের জাতীয় স্বার্থে বা আমাদের বর্ডার প্রোটেকশনের ক্ষেত্রে এই সমস্ত স্নাইপাররা আবার যেন বাংলাদেশে ঢুকতে না পারে, আমাদের বাংলাদেশে যদি অভ্যন্তরীণ কোনো রেভুলেশন হয়, এই বিষয়টার কোনো নির্দেশনা আমরা কিন্তু দেখি নাই। আরেকটা জিনিস হচ্ছে, আপনার বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের জনপ্রশাসন, এই ৩টা জায়গায় যারা গত ১৫ বছর দেশ বিরোধী কাজ করেছিল, তাদের কি ব্যবস্থা আপনারা নিছেন? বা তাদের মতো আগামীতে কোনো রাষ্ট্রীয় নির্বাচিত সরকারে থাকা আইনশৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী, অথবা আপনার জনপ্রশাসনে যারা কাজ করে, তাদেরকে কেন আপনারা কোনো সুনির্দিষ্ট অ্যালার্মিং দিলেন না? হোয়াই? এবং এই যে পুলিশ, যাদের বিরুদ্ধে স্যাংশন হয়েছিল, এই যে আমাদের টাকা পয়সা খায়া মোটা সোটা হওয়া, ভোটকা পেট ভুঁড়িওয়ালা পুলিশ, এদের রিফর্মের ব্যাপারে আপনারা কিছু বললেন না কেন? এদের পোশাক পরিয়েই তো আগে শেখ হাসিনা গুলিটা শুরু করছিল। তাহলে এদের ব্যাপারে কোনো কথা বলেন নাই কেন আপনারা? এবং এই ভুঁড়িওয়ালা পুলিশগুলো এখনও আপনার এই যে বহাল তবিয়তে আছে। তারা কি আহ, তারা কি এভাবেই থাকবে? বা এদের এদের রিফর্মের ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা কেন আমরা জুলাই ঘোষণাপত্রে দেখলাম না? তারপরে ধরেন, এই যে বিভিন্ন সচিবরা, বিগত ১৫ বছরের যে সমস্ত সচিবরা রইছে, এখনও তাদের যাদের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিজম তৈরি হয়েছিল, তাহলে সেই জনপ্রশাসনে বিসিএসটা সামনে কিভাবে হবে, এবং আমাদের ছেলেপেলেরা যারা ১৫ বছর বিসিএস দিতে পারে না, তাদেরকে কিভাবে আপনারা এই বাংলাদেশের জনপ্রশাসনে ব্যবস্থা করে দিবেন, এই ব্যাপারে কোনো কিছু আমরা দিক নির্দেশনা পাইনি। আপনারা ওদেরকে নিয়ে এখনও আছেন। তো পতিত স্বৈরাচারের সরকারের এই সমস্ত লোকজনদের ব্যাপারে আপনাদের রোডম্যাপ কোথায়? এটা তো একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, খুবই
ইমোশনাল একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, যেমন রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কুলি মজুর, তারপরে আরও মানে শ্রমজীবীর মধ্যে আপনার বিসিএস ক্যাডারও বলতে পারেন, যারা শিক্ষক, চিকিৎসক, এই যে একটা বড় অংশ বাংলাদেশের 12 কোটি ভোটারের মধ্যে অর্ধেক হচ্ছে এই শ্রেণীর লোকজন, 6,75,00,000 শ্রমজীবী মানুষ। এদের এদের ব্যাপারে আপনাদের, এদের অবদান, জুলাই আন্দোলনে যে রিক্সাওয়ালা লাশ নিয়ে যাচ্ছিল, আহত নিহতদেরকে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নিচ্ছিল, তাদের কনসেশন কার্ডের ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আমরা ঘোষণাপত্রে পাইলাম না কেন, এটা জানতে চাই। তারপরে আপনারা একটা হিসাব দিলেন যে 1,000 মতো শহীদ, কিন্তু না, আমরা অ্যাপ্রক্সিমেটলি জানি সরকারি হিসাব অনুসারে, বেসরকারি সরকারি 1,700 থেকে 2,000 মানুষ শহীদ হয়েছে এই আন্দোলনে, এবং একই সাথে 20,000-এর বেশি আহত হয়েছে। আরও অনেক মানুষ, লাখ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই মানুষগুলার ব্যাপারে মানে জুলাই জুলাই ঘোষণাপত্রে এদের যে একটা, কি বলে এটাকে, এদের একটা সুরক্ষার বিষয়ে আপনাদের কোনো ঘোষণা আমরা দেখি নাই, বা একটা লাইনও দেখি নাই। তো যাই হোক, এখন আরেকটা জিনিস আমি বলি, ডিম পাড়ে হাঁসে খায় বাগদাসে একটা কথা আছে। সবাই আন্দোলন করলো, কিন্তু আপনারা 3-4 জন মিলে সরকারে ঢুকলেন, ঢুকে এখন বাংলাদেশ নিয়ন্ত্রণ করতেছেন। আওয়ামী লীগের সেই ফেসির দোসররাই এখন পর্যন্ত আছে। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে মেঘনা গ্রুপের মালিক, হ্যাঁ, মানে নিষেধাজ্ঞা থাকার পরও ওয়াশিংটনে গিয়া সরকারি মানে কি বলে এটাকে, টিম যেটা গেছে বিজনেস কনফারেন্সে, বা ওইখানে প্রতিনিধি সদস্যদের অংশ হিসেবে ওখানে উনি ছিল। তো এটা কিভাবে সম্ভব, যেখানে একটা ল অ্যান্ড অর্ডার থাকে, বা যেখানে কোর্ট রায় দিছে, বা যেখানে নিষেধাজ্ঞা করা হয়, তার নিষেধাজ্ঞা কি তুইলা উনি গেছিল মানে আমেরিকা? ওটাও তো আমরা দেখি নাই। নিষেধাজ্ঞা হয়েছে, তো নিষেধাজ্ঞা তুললে আপনারা ওইটা দিতেন। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলা, এটা ছোট বলবো না, ইটস এ বিগ ডিল। তো এই জিনিসগুলা উম, খুব সূক্ষ্মভাবে আপনার এড়িয়ে এড়িয়ে যাওয়া হয়েছে এখানে। তো যাই হোক, এখন আমি শেষমেশ যেটা বলবো, অনেস্টলি আমি কোনো হোপ বাংলাদেশে দেখি না। অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে, একজন ভোটার হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, আমি আমাকে যেই বলুক, সো আমার কাছে যেটা মনে হয়, অ্যাজ এ সাধারণ সিভিলিয়ান এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বলবো, জুলাই ঘোষণাপত্রে প্রকাশের জন্য আমরা ধন্যবাদ জানাই, কিন্তু এটার অ্যামেন্ডমেন্ট হওয়া উচিত, এবং যে জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে, স্পেশালি প্রবাসী, স্পেশালি শ্রমজীবী মানুষ, স্পেশালি যারা নারীদের বিষয়ে, এই জিনিসগুলোকে আপনারা অ্যাড করবেন, এটা আমাদের প্রত্যাশা আপনাদের কাছে। আর সবশেষে বলবো যে আগামী নির্বাচনের ঘোষণা অলরেডি ইনু সাহেব দিয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা। সুন্দর একটা নির্বাচনের জন্য প্লেইং ফিল্ড একটা থাকা প্রয়োজন। এখানে মানে কোনো রাজনৈতিক দল বেশি প্রাধান্য পাবে, কেউ কম পাবে, এইরকম না। মানুষ নিজের স্বাধীনভাবে ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, এটা আমরা প্রত্যাশা করি। একটা নির্বাচিত সরকার যদি আজকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করত, আমরা আমাদের অনেক দাবি আমরা আরো বেশি সুন্দর করে এই ঘোষণাপত্রে অ্যাড করতে পারতাম। কিন্তু যেহেতু এই ড্রাফটিংটাও আগে প্রকাশ করা হয় নাই, তো এখানে যে ল্যাকিংসগুলো দেখছি আমি 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 সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের কোনো কিছু কমেন্টস থাকে সেগুলো দিবেন, হয়তো আমরা আরও বেশি বিশ্লেষণ করতে পারবো। তবে আমি 1971 সালের আগে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এগুলা নিয়ে আমি কিছু বলতে চাই না। দেয়ার ওয়াজ লট অফ হিস্টোরি অ্যাবাউট বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের 1971 সালে যুদ্ধ কিভাবে ঘটলো, যুদ্ধের পরবর্তী বাংলাদেশে কিভাবে ভারতীয় আগ্রাসন আমাদেরকে মানে ধ্বংস করলো, কিভাবে অন্যান্য ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে শোষণ করতে চাইলো, এই জিনিসগুলো আমাদের কাছে ম্যাটার করে। আমি বিশ্বাস করি আমাদের এই প্রজন্ম আমাদের এই 56 বছরের বাংলাদেশকে আরো সুন্দরভাবে কি বলে অ্যানালাইসিস করবে, কিভাবে একটা সুন্দর রাষ্ট্র গঠন করা যায়, এবং একটা রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে, এবং যে সরকার বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে কাজ করবে। এটাই আমাদের মানে প্রত্যাশা থাকুক। সবশেষে দেশের প্রত্যেকটা নাগরিকের
কি বলে এটাকে, জীবন জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর। এই জায়গাটা নিশ্চিত করার পর আপনারা নির্বাচনটা কন্ডাক্ট করেন, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।